শুধুমাত্র মেহেদী হাসান নয়, যারা জুলাইয়ের ডাকাতির সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, আগাগোড়া প্রত্যেকের কিন্তু বিচার হবে। এই বাংলার মাটিতে হবে, হবেই হবে। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়েছিলাম টানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। মেহেদী হাসানের সেই মন কাড়া বক্তব্যটি, পুলিশের অফিসারের সামনে গৌরব করে বলা বক্তব্যটি সারা বাংলাদেশে এবং বিদেশে অত্যন্ত ভাইরাল হয়েছে। কারণ এরকম স্বীকারোক্তি বেশ কিছু সমন্বয়কদের মুখেও আমরা শুনেছি এবং বিএনপি নেতাকর্মীদের মুখেও শুনেছি। তাদের ভিডিওগুলো কিন্তু সংরক্ষিত আছে, মানে আর্কাইভে সংরক্ষিত আছে। আওয়ামী লীগ যারা আওয়ামী লীগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বকে ধারণ করার জন্য এবং ৭১ কে ধারণ করার জন্য, ৫২ কে ধারণ করার জন্য, বাংলার ইতিহাস গৌরবকে ধারণ করার জন্য আওয়ামী লীগদেরকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, জীবন দিতে হয়েছে, ভয়ঙ্করভাবে মব সন্ত্রাসীর শিকার হতে হয়েছে। সেই অপরাধগুলোর সাথে যারা জড়িত এবং জুলাই সন্ত্রাসী যারা সমন্বয়ক নামে পরিচিত, তাদের সকলের কর্মকাণ্ড কিন্তু আর্কাইভে বন্দী হয়ে গেছে। এখন যেই রেকর্ডটি আপনারা শুনলেন, এটিও কিন্তু আপনারা রেখে দিবেন সকলে। কারণ এই মুহূর্তেই সে মাঝখানে কিছু ঘটনা ঘটিয়েছে। এরপরে দিল্লি থেকে ঘুরে আসলো এবং বলল যে এই ঘটনার ভিডিও ফুটেজটি, সেখানে সে এটা বলেনি যে সে নিজের হাতে এসআই সন্তোষকে খুন করেছে। সে বলেছে যে আমরা সমন্বয়ক যে একটা গোষ্ঠী আছি, আমাদের যে চেতনা, সেই চেতনা থেকে আমরা সকলকে উপস্থাপন করেছি। কিন্তু ভিডিওটা ভালো করে আবার শুনবেন যে সেখানে বলা হয়েছে আমরা করেছি। মানে সিলেট হবিগঞ্জে অবস্থানরত যে সমন্বয়ক গোষ্ঠী, তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এমন নয় যে তারা ওখানে বসে সারা বাংলাদেশে ঘটনা ঘটিয়েছে। কিন্তু সারা বাংলাদেশের সমষ্টিগত ঘটনার সাথে তারা জড়িত ছিল। মানে অপরাধ চক্রের সাথে তারা জড়িত ছিল। সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে এসে সে যখন স্বীকারোক্তি দিল, সেখানে একটি কথা স্পষ্ট ধারণা পাওয়া গেছে যে সমন্বয়কদের যে সিলেট হবিগঞ্জের গোষ্ঠীটা, সন্ত্রাসী গোষ্ঠীটা রয়েছে বা অপরাধ চক্রটা রয়েছে, যারা জুলাইয়ে পুলিশ পুড়িয়ে হত্যা করা, কুপিয়ে হত্যা করা বা থানা জ্বালিয়ে দেওয়া, এই ধরনের অনেক ঘটনার সাথে তারা সম্পৃক্ত। কিন্তু সে নিজেকে কিন্তু দাবি করেছে সেই জায়গার, সেই থানার সমন্বয়কদের প্রধান সে। মানে প্রধান সমন্বয়ক। তার মানে এখানে উত্তরটি লুকিয়ে আছে। পরবর্তী সময়ে যে তার জবানবন্দি পরিবর্তন হলো, যে সে নিজেকে উল্লেখ করে বলেনি। এখানে অঙ্কটা কিন্তু খুব সহজ। প্রতিটা থানায় যারা আগুন দিয়েছে, থানার সমন্বয়ক যারা প্রধান, তারাই তো আদেশ নির্দেশ পরিচালনা সবকিছুর দায়িত্বে থাকে। তাহলে এখানে তো বুঝতে কোনো কষ্ট হওয়ার কথা না। এই ম্যাথমেটিক্সটা তো আসলে এত বেশি হার্ড লাইন না, খুব সহজ। কিন্তু তার যে পরবর্তী বক্তব্য, সেটা কেন আমরা সহজে গ্রহণ করব? যেখানে তুই আবার বলছিস যে ভারতে আমাকে অনেক হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাকে হয়রানি করা হয়েছে এবং তার অনেক কিছুই বুঝানোর চেষ্টা করেছে, অনেক কিছু করেছে। অনেক খারাপ দুর্ব্যবহার করেছে। অনেক পারলে ওকে জুতা দিয়ে পিটিয়ে ফেলছে। এটা বলতেও পারছে না লজ্জায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন? সে দিল্লি কেন গিয়েছিল? আর সে যদি এতই নিষ্পাপ হয়, দিল্লি কেন গেল? এবং সেই যাদেরকে কেন্দ্র করে যে ভারতের উপনিবেশ এই বাংলাদেশে রাখবে না, সেই জন্য জুলাই সংগঠিত হয়েছিল। ভারতের দাদাগিরি মানব না, ভারত বিদ্বেষী এবং ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষী সন্তান গড়ে তুলুন, এই ধরনের স্লোগান কিন্তু আমরা শুনেছি সকলের মুখে সেই জুলাইয়ের সময় যারা সমন্বয়ক থেকে সহযোগী এবং ছোট থেকে বড় সকল নেতাদের মুখে এবং ডাকাতদের মুখে। তাহলে এই যে ভারত বয়কট, ভারতের পণ্য বয়কট, ভারতে খেলতে হবে বলে বিশ্বকাপ পর্যন্ত বয়কট করে দিলাম। তাহলে সেই ভারতে আমি আবার কেন যাব? কারণ সেখানে ডেনমার্কের ভিসা নিতে হলে সেখানে যেতে হবে। এখন ইউনুস তো ক্ষমতায় এসেই একটা বড় ধরনের চাপাবাজি করেছিল। ম্যাজিক দেখানোর চেষ্টা করেছিল। যতগুলো ইউরোপিয়ান এম্বাসি আছে ভারতে বা দিল্লিতে, সেখান থেকে তুলে এনে বাংলাদেশে অফিস করে ফেলবে একটা শো অফ করেছিল বা পাবলিক শোডাউন করেছিল। আমরা সকলে তো আশায় ছিলাম। এত বড় স্বপ্ন পূরণ হলে তো বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। ১৫ দিনের মধ্যে সকল এম্বাসি বাংলাদেশে চলে আসবে। সে একজন গ্লোবাল ডাকাত, ইউনুসের কথা বলছি। গ্লোবাল ডাকাত, গ্লোবাল বিশ্ব বাটপার, গ্লোবাল মাফিয়া। তো তার মতো একজন মাফিয়ার কথা শুনেও একটি এম্বাসিও বাংলাদেশে আসতে রাজি হলো না, আসলো না। এবং সাথে, সাথে দেখলাম যে অন্যান্য যত রাষ্ট্রের এম্বাসি বাংলাদেশে অবস্থান করছে, তারাও বাঙালিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিল। তারপরেও সেই গ্লোবাল ডাকাতের একটু লজ্জা হলো না। এখন আসি মেহেদী হাসানের কথায়। মেহেদী হাসান বলেছে দিল্লিতে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। হেন কোনো খারাপ আচরণ নেই যে তার সাথে করা হয়নি। অথচ বিবিসি আ খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগের সাথে এই খবরটি তদন্ত করেছে। এবং গোপন সূত্রে তার সাথে যারা ছায়াসঙ্গী ছিল, তাকে যারা সেফ জোনে নিয়ে গিয়ে তাকে বাংলাদেশে ফিরাতে সকল প্রকার চেষ্টা করেছিল, তাদের বক্তব্য অনুযায়ী
তারা সশরীরে সেখানে উপস্থিত ছিল এবং তাদের বক্তব্য অনুযায়ী এবং যারা তাদের মানে মেহেদীর জবানবন্দি নিয়েছে বিমানবন্দরে, সেই জবানবন্দি নেওয়ার দায়িত্বে যারা ছিলেন তাদের সাথেও বিবিসি কথা বলেছে। সেই সূত্র থেকে জানা গেছে যে তাকে শুধুমাত্র দিল্লিতে যখন সে যায় বাংলাদেশ থেকে ভিসা কিভাবে দেওয়া হলো সেই প্রশ্নটিও কিন্তু উঠে এসেছে যে বাংলাদেশ কেন ভিসা, বাংলাদেশে থাকা অবস্থায় সে ভারতের ভিসা ভারত এম্বাসি কেন দিল? তো ভারতের কিছু নীতি নৈতিকতা আছে যে রাষ্ট্রবিরোধী কোনো কাজ তারা কিন্তু করতে চায় না এবং আইনের প্রশাসনের ভিত্তিতে যারা কাজ করে তারা কিন্তু সাহসী পায় না। যেমন ধরেন মেহেদী হাসানকে একবার আমরা দেখেছি অ্যারেস্ট করেছে, তারপর আবার ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তার নামে কোনো প্রকার মামলা দায়ের করা হয়নি। এবং বাংলাদেশের যে আপনার দীপু দাসের হত্যা হলো, সেটারও সেরকম কোনো মামলা কিন্তু আমরা দেখতে পাইনি। যেখানে মানুষ পুড়িয়ে জনগণের সামনে হই-হুল্লা করা হচ্ছে, মজা তামাশা করা হচ্ছে এবং নারায়ে তাকবীর বলে হত্যা করা হচ্ছে। সেই জায়গায় সে যখন বলছে যে একজন হিন্দুকে আমরা মেরেছি, সেখানে তার নামে মামলা করার সাহস তো কেউ পাচ্ছে না। এবং তার পরিবার সন্তোষ, এসআই সন্তোষের বাবা সন্তোষের ছবি হাতে নিয়ে বহু থানায়, বহু জায়গায় কোর্টের বারান্দায় ঘুরেছে। কেউ মামলা নিতে সাহস পায়নি। তো সেই জায়গায় তার নামে কোনো মামলা নেই এবং ভারতের সাথে ভারতের ভিতরে ঢুকে সে কোনো অপরাধ করে তাহলে ভারত কেন অ্যারেস্ট করবে বা ভারতে কেন তাকে ভিসা দিবে না? প্রশ্নটা এখানে। সেইজন্য ভারত চিন্তা করেছে না, আমাদের স্ট্র্যাটেজিতে আমরা তাকে ভিসা দিতে আটকাতে পারিনি। কিন্তু ভারতকে ব্যবহার করে সে দেশের বাইরে পালিয়ে যাবে কারণ সে বাংলাদেশের অপরাধী এবং চিহ্নিত অপরাধী। যে মানুষটা ক্রাইম করে নিজে স্বীকার করেছে, স্বীকারোক্তিমূলক অপরাধ করেছে, সেই ব্যক্তিকে জেনে শুনে যে সারা বিশ্ব জেনে গেছে, ভারত তাকে ভিসা দিয়ে ডেনমার্কে পাঠাতে পারে না। যদি পাঠাতে পারে তাহলে আরো অনেক যে ভুয়া এলিগেশনস দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে যে হাদিকে হত্যা করে ফয়সাল সেখানে পালিয়ে গেছে, তাকেও এভাবেই বোধহয় যেতে দিয়েছে। এই জিনিসটাই প্রমাণ হয়ে যেত। এবং আরো অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যে তাদের অভিযোগ রয়েছে যে ভারত আশ্রয় দিচ্ছে, ভারত প্রশ্রয় দিচ্ছে। ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার কথা যদি প্রকাশ্যে আসে তাহলে তারা বলবে ভারত সহযোগিতা করেছে। তো সেই জায়গা থেকে ভারত নিজেদেরকে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে তোমরা তোমাদের দেশে হিন্দুদেরকে জ্যান্ত দিনে দুপুরে পুড়িয়ে মারো এবং নিজেরা মেরে সেটা স্বীকার করো। সেই ধরনের এত বড় অপরাধ, খুন করার মতো অপরাধ করার পরেও তুমি কিভাবে এই যে বাংলাদেশ থেকে বেরিয়ে আসলে এবং ভারতের বিরুদ্ধে তোমরা ঐক্যজোট হয়ে আন্দোলন করেছো, হাজার, হাজার মানুষ হত্যা করেছো, থানা লুটপাট করেছো, থানা ভাঙচুর করেছো। সেই এত বড় অপরাধ করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র সাথে জড়িত থেকে ভারতের মাটি ব্যবহার করে তুমি একটা বিলাসবহুল জীবন করতে যাওয়া, সেটা তো আমরা দিতে পারি না। বিবেকের ব্যাপার এখানে। তো পাশাপাশি আপনারা দেখবেন যে ডেনমার্ক যাওয়ার সময় সে ওইখানে আবার তারা মোবাইল চেক করেছিল। সে আর্থিকভাবে কোন সহযোগিতার বলে, কোন শক্তির বলে এই এতটুকু একটা ছেলে সে পেশায় জড়িত না, সে একটা ছাত্র। সে কিভাবে ডেনমার্কে যেতে চায় বা সেখানে তার জীবনযাপন কি হবে? তার সাথে নিশ্চয়ই টাকা-পয়সা থাকতে পারে। এটা কিন্তু ভারতের সাধারণ পাবলিকও যদি ঢুকে তাদের কত আর্থিক অবস্থা আছে সেটাও কিন্তু তদারকি করা হয়। সেই ক্ষেত্রে তথ্য সূত্রে জানা গেছে তার মোবাইলে ৪০ আ কো $৪০,০০,০০০ পাওয়া গেছে। যেই ডলারটা সে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বহন করেছে মোবাইলে। তো এই খবরটাও তারা জানিয়েছে এবং এই প্রশ্নটা যখন তাকে করা হয় সে বাংলাদেশে আসার পরে সাংবাদিক মহল, তখন সে বলে যে এটা ভুয়া গুজব, আমার বিরুদ্ধে মিথ্যা গুজব করেছে। আপনারা চিন্তা করে দেখেন তো এইটুকু একটা ছেলে, ধরেন সে কোনো অপরাধ করে নাই, সমন্বয়কদের জাতি গোষ্ঠীর আবেগ বিবেক সে তুলে ধরেছিল, কিন্তু এত টাকা সে কোথায় পেল? এত অর্থ নিয়ে তার ডেনমার্কে যাওয়ার কারণ কি? নিশ্চয়ই তার কাছে আরো অনেক অর্থ লুকিয়ে রয়েছে বা অন্য জায়গায় পাচার করে দিয়েছে। এত অর্থ সে কোথায় পেল? এবং সে কোন উদ্দেশ্যে ডেনমার্ক যাচ্ছিল? সে তো নিষ্পাপ। তারা তো দায়মুক্তি পেয়েছে। তাহলে তাকে পালিয়ে যেতে হবে কেন? এই মুহূর্তে যখন তারেক রহমান ক্ষমতায় আসলো এবং বিএনপি সরকার গঠন করলো, সেই মুহূর্তে কেন তাকে পালিয়ে যেতে হলো? বা পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করলো? তার মানে যে চোরের মন পুলিশ পুলিশ, সে যে অপরাধী, সে জানে যে কোনোভাবে যদি দায়মুক্তি আ উঠায় দেওয়া হয় এবং আমাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে আমি কিন্তু ফাঁসিতে ঝুলবো। সো দ্যাট আমাকে দেশ ত্যাগ করতে হবে। এই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাই কিন্তু বিদেশে উন্নত জীবনযাপন করার জন্য কিন্তু সে চলে যাওয়ার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত সেটি ভারতের গোয়েন্দা সংস্থা ব্যর্থ করে দিল। এখন বলেন তো এই যে মুনাফিকি কায়দা জামাত ইসলামের, ঠিক সেই সমীকরণটি সে এপ্লাই করেছে কিনা? আমার তো মনে হয় সম্পূর্ণটাই এপ্লাই করেছে এবং ভারতের বিরুদ্ধে আবার বাংলাদেশে ঢুকে সে যে বিষাদগার করেছে, এটাও কিন্তু আরেকটা মুনাফিকি কায়দা। ভারত যদি তার সাথে খারাপ আচরণ নাও করে তাও সে যেহেতু ডেনমার্ক যেতে পারেনি, তাও সে এই দুঃখ, এই কষ্টটা প্রকাশ করবেই। এই আকাঙ্ক্ষা তার থেকেই যাবে, এই হতাশা তার থেকেই যাবে। এখন সে বুঝতে পারছে যে আমি যে বাংলাদেশে থাকি আজ বা কাল আমাকে কিন্তু মরতে হবে। ফাঁসির দড়ি আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। এবং শুধুমাত্র মেহেদী হাসান নয়, যারা জুলাইয়ের ডাকাতির সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, আগাগোড়া প্রত্যেকের কিন্তু বিচার হবে। এই বাংলার মাটিতে হবে। হবেই হবে।